প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আইসিটি বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ সরোয়ার জাহান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি বিশ্বের চলমান করোনা মহামারীর মধ্যেও তোমরা ভালোই আছো এবং নিজেদেরকে নিরাপদেও রেখেছো। তবে তোমরা অবশ্যই জেনেছো যে আমাদের একজন সহকর্মী ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত কিছু প্রাথমিক বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমেই আমরা সি প্রোগ্রামিং জানার আগে প্রোগ্রামিং কি বা প্রোগ্রাম কি আগে জেনে নিই। প্রোগ্রাম কি এটা আমাদের জানা দরকার। তো তোমরা নিশ্চয় জেনে থাকবে যে কম্পিউটারের প্রত্যেকটি কাজ তার নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সফটওয়্যার বলি আমরা, বা নির্দিষ্ট প্রোগ্রাম বলি, সেগুলি লাগে। সুতরাং কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য যে সকল নির্দেশাবলী কম্পিউটারকে দেওয়া হয় সে সকল নির্দেশাবলীর সেটকে আমরা বলি হলো প্রোগ্রাম। অর্থাৎ কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যে নির্দেশাবলী দেওয়া হয় তার সেটকে প্রোগ্রাম বলে। তাহলে কি হলো, আমরা যখন কম্পিউটারে কোনো নির্দিষ্ট কাজ করি সেই নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ওর পিছনে যে সকল নির্দেশাবলী থাকে সেই সকল নির্দেশাবলীর টোটাল সেটটাকে আমরা বলি হলো প্রোগ্রাম। এখন প্রোগ্রাম থেকে আমরা জানবো হলো প্রোগ্রামিং কী জিনিস। তাহলে প্রোগ্রামিং হচ্ছে কি, আসলে এই যে আমরা নির্দেশাবলীগুলি দিলাম, এই নির্দেশাবলীগুলি দেওয়ার যে পথ, সেই পথকে আমরা বলি হলো প্রোগ্রামিং। অর্থাৎ নির্দেশাবলী প্রদানের যে পথ তাকেই প্রোগ্রামিং বলে। তাহলে প্রথমে হলো প্রোগ্রাম মানে নির্দেশাবলী, সেট অফ নির্দেশাবলী, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশন, আমরা ইংরেজিতে বলি সেট অফ ইনস্ট্রাকশন। কোনো একটা টাস্ক পারফর্ম করার জন্য সেট অফ ইনস্ট্রাকশন, সেটা হলো প্রোগ্রাম। আর সেট অফ ইনস্ট্রাকশনের যে ওয়ে, সেটা হলো প্রোগ্রাম। তাহলে আমরা যেহেতু সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, তাহলে প্রোগ্রামিংটা বুঝলাম। এখন আমরা সি নিয়ে কথা বলি। সি প্রোগ্রামিং যেহেতু আমরা শিখবো, তো সি নিয়ে কথা বলি। সি প্রোগ্রামিংয়ের যে আমরা সি বারবার বলছি, সিটা আসলে একটি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই সি প্রোগ্রামিং। এই সি ল্যাঙ্গুয়েজটি ডেনিস রিচি তার 1970 সালের দিকে একটি ইউনিক্স অপারেটিং সিস্টেমের উন্নয়ন করার কল্পে তিনি এই সি প্রোগ্রামিং আবিষ্কার করেন। এই সি প্রোগ্রামিংয়ের একটি ব্যাকগ্রাউন্ড ইতিহাস আমরা জানি, যেটি হলো কি বলবো আমরা, মার্টিন রিচার্ডস
মার্টিন রিচার্ডসের বিসিপিএল হতে বি আসে, বি হতে সি আসে। অর্থাৎ মার্টিন রিচার্ডসের 1960 সালের দিকে মার্টিন রিচার্ডসের বিসিপিএল ল্যাঙ্গুয়েজ ছিল। সেটির উন্নয়নের ফলে আসে হলো বি ল্যাঙ্গুয়েজ। সেই বি ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটু উন্নয়ন সাধন করে আসে হলো সি ল্যাঙ্গুয়েজ। তো সি ল্যাঙ্গুয়েজের যে প্রবর্তক তিনি হলেন, আসলে আমরা লিখলাম ডেনিস রিচি। এই ডেনিস রিচির সি প্রোগ্রামিংটি আগে অত জনপ্রিয় ছিল না, কিন্তু সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজটি এতই রিচ ল্যাঙ্গুয়েজ যেটি এমন কোনো প্রোগ্রামিং বা এমন কোনো সফটওয়্যার নাই, এমন কোনো প্রোগ্রামিং নাই যে সেটা থেকে করা যায় না, বা যে কোনো এক কম্পিউটারের প্রোগ্রামকে অন্য কম্পিউটারও চালানো যায়। এজন্য সি এর ব্যাপক জনপ্রিয়তা হতে শুরু করলো। তারপরে সি যখন জনপ্রিয়তা হতে শুরু করলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, তখন শেষ পর্যন্ত এটাকে আমেরিকান অর্থাৎ এনসি কর্তৃক স্ট্যান্ডার্ডাইজ করার দরকার হয়। তারপরে এই প্রোগ্রামিংয়ের নাম হয় এনসি। তো মোটামুটি আমরা সি ল্যাঙ্গুয়েজের বা সি ল্যাঙ্গুয়েজের একটি বেসিক ঘটনাগুলি আমরা জানলাম। এখন আমরা দেখব হলো এর বৈশিষ্ট্যগুলি কি কি। সি ভাষার বৈশিষ্ট্য আমরা এবার দেখব। সি ভাষার বৈশিষ্ট্য কি? তো সি ভাষার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটি আসবে, অনেকগুলি আসে, তার মধ্যে অনেকগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো একে একে আমি বলি। কিছু আমাদের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, যেটি হলো এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যায়। এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যায়। তারপরে আরও লিখি, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করা যায়। যে কোনো সফটওয়্যার তৈরি করা যায়। তারপরে হলো সি প্রোগ্রামে মেন ফাংশন অবশ্যই থাকে। মেন নামের একটি ফাংশন অবশ্যই থাকে। তারপরে প্রোগ্রামটি মেন ফাংশনের পরে এই প্যারেনথেসিসের মধ্যে এই বন্ধনীর মধ্যে কোডিং লিখতে হয়। তাহলে আমরা আরেকটু রিভিউ করি। এক কম্পিউটার প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যায়। যে কোনো সফটওয়্যার বলতে আমরা বলি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে প্রোগ্রামিং সফটওয়্যার, অ্যান্টিভাইরাস, এগুলি সবই এই প্রোগ্রাম দিয়ে করা যায়। সি প্রোগ্রামিংয়ের মেন নামে অবশ্যই একটি ফাংশন থাকে এবং প্রোগ্রাম নির্বাহের কাজ এই মেন ফাংশন থেকে শুরু হয়। আর মেন ফাংশনের পরে
ডাবল সেকেন্ড বন্ধনী আমরা বলি, সেকেন্ড বন্ধনী প্যারেনথেসিস থাকে, সেই প্যারেনথেসিসের মধ্যেই আমাদের যা দরকারি সেই জিনিসগুলি লিখতে হয়। এখন প্রত্যেকটা আর একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন দিতে হবে। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন। সেমিকোলন দিতে হয়, প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। আরও অনেক বৈশিষ্ট্য আছে, আরও অনেক বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি স্ট্রাকচারাল প্রোগ্রামিং, এটি একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংয়ের আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে পারি। এই প্রোগ্রামিংকে প্রত্যেকটা অংশের ফাংশন ইচ্ছামতো ধরা যায়, ফাংশনগুলির মধ্যে ইচ্ছামতো ফাংশন ধরা যায়। ফাংশনের যে সকল আমরা বলি ভ্যারিয়েবল, অ্যারে, সব কিছু আলাদা আলাদাভাবে এখানে কাজ করা যায়। তো সি ভাষার বৈশিষ্ট্যের মধ্যে আমরা মোটামুটি এগুলি দেখলাম। আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলি তোমরা একটু দেখবে, তাহলে আর একটু ভালো বুঝতে পারবে। এখন আমরা দেখব যে সি প্রোগ্রামিং করতে যে গঠন আমাদের প্রয়োজন সেটাকে আমরা বলি হলো বেসিক গঠন। তো প্রোগ্রামের বেসিক গঠন অবশ্যই জানতে হবে প্রোগ্রামিং করতে হলে, তাহলে আমরা বলি হলো বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের মধ্যে প্রথমেই যেটি আসবে সেটি হলো ডকুমেন্টেশন সেকশন। কলমে লিখছে না, ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন সাধারণত কমেন্টস লেখার জন্য ব্যবহার করা হয়। এই ডকুমেন্টেশন সেকশনের শুরুতে যদি আমাদের ডাবল স্ল্যাশ থাকে, ডাবল স্ল্যাশ দিয়ে যদি শুরু করি তাহলে এটি হবে অনলাইন কমেন্টের জন্য। ডাবল স্ল্যাশ হচ্ছে অনলাইন কমেন্টের জন্য, ফর অনলাইন কমেন্ট। আর যদি আমরা স্ল্যাশ স্টার তারপরে এইভাবে যদি আমরা লিখি তাহলে এটা হলো মাল্টিপল লাইন কমেন্টের জন্য। তাহলে আমরা দেখলাম ডাবল লাইন ব্যবহার করা হয় ফর ওয়ান লাইন কমেন্ট। এক লাইন কমেন্ট যদি হয় কোনো জায়গায়, যেহেতু প্রোগ্রামিং এই সি প্রোগ্রামিংয়ের অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য আমরা বলছি যে এখানে যে কোনো স্ট্রাকচার, যে কোনো স্টেটমেন্টের শেষে কমেন্ট লাগানো সম্ভব, কমেন্ট দেওয়া যায়। তো সেই কমেন্ট যদি অনলাইন হয় তাহলে অনলাইন মানে এক লাইনের কমেন্ট যদি হয় তাহলে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে পারবো। আর যদি মাল্টিপল লাইনের কমেন্টস হয় তাহলে আমরা স্ল্যাশ স্টার কমেন্টটি লিখে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে পারবো। এই হলো ডেফিনেশন সেকশন। এই ডেফিনেশন সেকশনটি সি প্রোগ্রামের একটি ঐচ্ছিক অংশ। এটা প্রোগ্রামে লিখলেও চলে, না লিখলেও চলে। এরপরে আমরা আসবো হলো লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন, তো শুরুতেই বলি লিঙ্ক সেকশনটি প্রোগ্রামের অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এটি অবশ্যই আবশ্যকীয় অংশ, এটি অবশ্যই প্রোগ্রামে থাকবে। তো লিঙ্ক সেকশন কীভাবে লিখতে হয়? লিঙ্ক সেকশন লেখার জন্য আমাকে হ্যাজ ইনক্লুড ডিরেক্টিভ দিয়ে লিঙ্ক করে দিতে হয়। কাকে লিঙ্ক করতে হয়? হেডার ফাইলকে। যেমন আমি বলি যে এইরকম হবে যে হ্যাজ include stdio.h। এইভাবে আমরা একটি হেডার ফাইলকে সংযুক্ত করি। এটি হলো একটি হেডার ফাইল, stdio.h, এটি হলো একটি হেডার ফাইল। এখন হেডার ফাইল বলতে কি বোঝায়? হেডার ফাইল হচ্ছে যে কোনো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সকল ফাংশনগুলি আমরা ব্যবহার করি, কিছু কিছু ফাংশন আছে সেগুলিকে বলা হয় বিল্ট ইন ফাংশন। যে বিল্ট ইন ফাংশনগুলি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব ফাংশন। তো প্রত্যেকটি ফাংশন তার নিজস্ব গতিতে কাজ করবে, তার আলাদা আলাদা কাজ আছে। এই ফাংশনগুলিকে একটি নির্দিষ্ট হেডার ফাইল দিয়ে, অর্থাৎ একটি নির্দিষ্ট নাম দিয়ে তাকে কল করা হয়। যেমন ধরেন আমরা যদি stdio.h হেডার ফাইলটা দিই তাহলে আমরা বুঝবো যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট
এই ফাইলের মধ্যে সংযুক্ত আছে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সম্পর্কিত যত ফাইল সবগুলির হেডার নাম হচ্ছে stdio.h। আমরা লিস্টে দেখব যে আসলে কয়েকটা দেখব যে কোন লাইনের কোন হেডার ফাইলের অংশের মধ্যে কে কে আছে, কোন ফাংশনটি আছে। তাহলে লিঙ্ক সেকশনটা হলো, এটা হলো আবশ্যিক অংশ, কম্পালসারি, আর এটা হলো অপশনাল অংশ, আর এটা হলো কম্পালসারি অংশ। তাহলে ডকুমেন্টেশন প্রথমেই থাকে, ডকুমেন্টেশন যেটি দেওয়া শোভনীয় দিতে হয়। আসলে একটা ভালো প্রোগ্রাম লিখতে হলে অবশ্যই ডকুমেন্ট সেকশনটা দেওয়া উচিত। তারপরে লিঙ্ক সেকশন তো অবশ্যই থাকবে, কারণ আমরা জানি যে প্রোগ্রাম যখন আমরা করব তখন অবশ্যই প্রোগ্রামের ভিতরে আমাকে ইনপুট আউটপুট এই স্টেটমেন্টটি ব্যবহার করাই লাগবে। তো এই ইনপুট আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করার জন্য অবশ্যই আমাকে হ্যাজ ইনক্লুড ডিরেক্টিভ দিয়ে আমাকে হেডার ফাইল সংযুক্ত করে দিতে হবে, যাতে কম্পাইলার বুঝতে পারে, ভালো করে শুনে নাও, যাতে কম্পাইলার বুঝতে পারে যে এই হেডার ফাইলের ভিতরে, অর্থাৎ এই হেডার ফাইলগুলি যা যা ডিফাইন করছে সেগুলি কম্পাইলার নিজে কাজ করে ফেলবে। তাহলে আমরা ওই স্টেটমেন্টগুলি যখন ব্যবহার করব তখন এই হেডার ফাইলটি অবশ্যই লাগাবো। এরপরে 3 নম্বরে আমরা আছি ডেফিনেশন সেকশন। ডেফিনেশন সেকশন এখানে কি হয়, কোনো একটা ভ্যালুকে আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে এখানে এই সেকশনটি দরকার হবে। এটি অপশনাল অংশ। কিভাবে করব, আমরা হ্যাজ ডিফাইন ডিরেক্টিভ লাগাবো। হ্যাজ ডিফাইন এই ডিরেক্টিভ দিয়ে আমরা ডেফিনেশন সেকশনে ডেফিনেশন অংশটিকে ইনক্লুড করে দিতে পারবো। কিভাবে, আমরা একটু উদাহরণ দিয়ে লিখি। হ্যাজ ডিফাইন, যেমন পাই, এইভাবে লিখে আমরা অনেকেই জানি যে পায়ের মান হলো 3.14। তো পায়ের মান আমরা যখনই দিতে চাই 3.14 প্রোগ্রামের সমস্ত প্রোগ্রামের জন্য, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো এটিকে আমরা বলি ডেফিনেশন সেকশন। এটিও প্রোগ্রামের হলো ঐচ্ছিক অংশ, প্রোগ্রামে থাকতেও পারে নাও পারে। এরপরে 4 নম্বরে আসবো আমরা, হলো গ্লোবাল ডিক্লারেশন। সেকশন। তো গ্লোবাল ডিক্লারেশন সেকশনটা কি? গ্লোবাল ডিক্লারেশন সেকশন হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের যে চলক অনেকগুলি ফাংশনে ব্যবহার হয়, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ে অনেকগুলি ফাংশন ব্যবহার করা যায়। সেই ফাংশনগুলির মধ্যে যে চলকটি সমস্ত বা অনেকগুলি ফাংশনে ব্যবহৃত হয় সেই চলককে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল চলক। সেটি এই 4 নম্বর পজিশনে এসে আমাদের ডিক্লেয়ার করা যায়। তো এটি প্রোগ্রামে থাকতেও পারে নাও পারে। এটি হলো অপশনাল অংশ। এরপরে আমরা আসি হলো 5 নম্বর, যেটি অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই থাকবে, সেটা হলো মেইন সেকশন। মেইন সেকশন, এই মেইন ফাংশন প্রোগ্রামে অবশ্যই থাকবে, কারণ মেইন থেকে প্রোগ্রামের নির্বাহ শুরু হবে। তো মেইন ফাংশন সেকশনটি অবশ্যই প্রোগ্রামে থাকবে। মেইন ফাংশন সেকশনেই আমাকে এই প্যারেনথেসিসের মধ্যেই সমস্ত প্রোগ্রাম লিখতে হবে। তো মেইন ফাংশন সেকশন সেটি আমরা তো অবশ্যই সমস্ত প্রোগ্রামের মেইন ফাংশন অবশ্যই থাকবে, না হলে সি প্রোগ্রামিংই হবে না। তো মেইন ফাংশনের প্রথমে এখানে থাকবে হলো প্যারেনথেসিসের শুরুতেই থাকবে হলো আমার হলো ডিক্লারেশন পার্ট, তারপরে হলো এক্সিকিউটেবল পার্ট। প্রথমে ডিক্লারেশন হবে, তারপরে প্রোগ্রাম নির্বাহ হবে, সেই এক্সিকিউটেবল অংশটা এখানে থাকবে। তাহলে মেইন হলো প্রোগ্রামের অপশনাল অংশ নয়, মনে করে রাখতে হবে, এটি অবশ্যই কম্পালসারি, এটি থাকতেই হবে। তাহলে আমরা 5টির মধ্যে কম্পালসারি দেখলাম হলো 2টা, একটা হলো লিঙ্ক সেকশন আর একটা হলো মেইন ফাংশন সেকশন। এরপরে কি থাকে, এরপরে থাকে সাব প্রোগ্রামিং সেকশন। তো সাব প্রোগ্রামের মধ্যে থাকতেও পারে। আমাদের যে সকল প্রোগ্রাম আমরা করব সেই সকল প্রোগ্রামের মধ্যে সাব প্রোগ্রামিং থাকার সম্ভাবনা অনেক কম, নাই বললেই চলে।
তারপরে আমরা বলছি 6 নম্বর অংশ হলো সাব প্রোগ্রাম সেকশন। এখানে কি থাকবে? এখানে অনেকগুলি ফাংশন আমরা ডিফাইন করি, সেই ফাংশনগুলি থাকবে। যেমন ফাংশন 1, ফাংশন 1 এর কাজ হবে ফাংশন 2। এইভাবে সাব প্রোগ্রামিং সেকশনের মধ্যে ফাংশন, আমাদের অনেকগুলি ফাংশন নিয়ে কাজ করলে সেই ফাংশনগুলো এখানে থাকবে। এটি হলো প্রোগ্রামের অপশনাল অংশ। তো আমরা বেসিক স্ট্রাকচারটা দেখলাম। এবার বেসিক স্ট্রাকচার দিয়ে আমরা একটি প্রোগ্রাম লিখে দেখব এবং প্রোগ্রামের একটু বর্ণনাও করে দেখব। প্রোগ্রাম লিখে দেখব এবং প্রোগ্রামের একটু বর্ণনা করে দেখব। তাহলে আমরা প্রথমেই বললাম যে প্রোগ্রামের ডকুমেন্টেশন অংশ, ডকুমেন্টেশন সেকশন থাকবেই। তা আমরা প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা করে দেখি যে কোন কোন অংশ দেওয়া যায়। তো আমরা প্রথমেই একটা ডকুমেন্টেশন অংশ দিয়েই এক লাইন কমেন্টস দিয়ে যে সি প্রোগ্রাম ফর ফাইন্ডিং সাম অফ টু নাম্বারস। এই যে আমি ডকুমেন্টেশন অংশটি দিয়েছি যে সি প্রোগ্রাম, আমরা এখন যে প্রোগ্রামটি করব সেটি হলো সি প্রোগ্রাম ফর ফাইন্ডিং কি সাম অফ 2 নাম্বার, অর্থাৎ দুটি নাম্বারের যোগফল বের করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখব। তাহলে ডকুমেন্টেশন অংশটি হয়ে গেল। এরপরে হলো লিঙ্ক। ওকে, লিঙ্ক অংশে আমরা কি করব? হ্যাজ ইনক্লুড দিয়ে হেডার ফাইলটি যুক্ত করে দিলাম stdio.h। হ্যাজ ইনক্লুড দিয়ে আমরা stdio.h দিয়ে দিলাম। এখানে এটি কি অংশ? এটি হলো কি লিঙ্ক সেকশন। এটি হলো লিঙ্ক সেকশন আর এটি হলো ডকুমেন্টেশন। তারপরে হলো লিঙ্ক, হ্যাজ ইনক্লুড stdio.h। আমরা একটু ভালো করে বুঝি, হ্যাজ ইনক্লুড হচ্ছে অনেকগুলি ফাংশনের। তো ওই ফাংশনগুলি আমরা যখন নিচে ব্যবহার করব তখন ওই ফাংশনগুলির হেডার ফাইলটি এখানে প্রোটোটাইপ হিসাবে সংযোগ করে দিতে হবে। তো সংযোগ করতে হবে কার সাথে? কম্পাইলারের সাথে। সেটা সংযোগ করার নিয়ম হচ্ছে হ্যাজ ইনক্লুড ডিরেক্টিভ দিয়ে সংযোগ করে দেওয়া। এখন আমরা গ্লোবাল ডিক্লারেশন, এরপরে আসছে আমাদের হলো ডেফিনেশন সেকশন। তো ডেফিনেশন সেকশন লেখার জন্য আমরা এরকম করতে পারি যে আমার এই প্রোগ্রামের ক্ষেত্রে ডেফিনেশন সেকশনের কোনো প্রয়োজন নেই। ডেফিনেশন সেকশন দেখো আমরা লিখেছি সি প্রোগ্রাম ফর ফাইন্ডিং সাম অফ 2 নাম্বারস। সাম অফ 2 নাম্বারের জন্য আমাদের ডেফিনেশনের কোনো দরকার নাই। কেন দরকার নাই? আমরা যদি এরকম বের করতাম যে একটি বৃত্তের ক্ষেত্রফল বের করব, তখন বৃত্তের মান পাই ইকুয়াল 3.14 লেখা লাগতো। ওই সময় আমাদের দরকার পড়তো ওইটি। তো এই প্রোগ্রামের এখানে নাই, এখানে আমরা লিখব না। আবার যেহেতু প্রোগ্রামটি অনেক ছোট, অল্পতেই শেষ হয়ে যাবে, সুতরাং এখানে গ্লোবাল ডিক্লারেশন অংশটিও আমাদের দরকার হবে না। গ্লোবাল ভ্যারিয়েবল এখানে প্রয়োজন হবে না। তাহলে কি প্রয়োজন হবে? এরপরেই যে হচ্ছে কম্পালসারি অংশ আছে মেন অবশ্যই লাগবে। আমরা একটা জিনিস খেয়াল করে সবাই দেখো যে মেনের পরে আমরা কিন্তু একটা প্রথম বন্ধনী দিয়েছি। এটা আসলে একটি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। যে কোনো ফাংশন বুঝবো আমরা কিভাবে? ফাংশন বুঝবো কি করে? অবশ্যই সেই নামের পরে অবশ্যই একটি প্রথম ফার্স্ট প্যারেনথেসিস থাকবে, তাহলে আমরা বুঝবো সেটা হলো কোনো ফাংশন। তো এরকম মেন ফাংশন তো আছেই, তাছাড়াও যে কোনো প্রোগ্রামার যদি মনে করে তাহলে সে নিজেও যে কোনো ফাংশন তৈরি করে নিয়ে কাজ করতে পারবে। এবারে মেনের পরে আমরা কাজটি শুরু করব। সেটা হলো কি সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে দেবো এখানে। প্রথমে এইটি দিলাম, দেওয়ার পরে এখন আমরা করব কি, ওই যে আমরা বলেছিলাম যে মেনের পরে থাকবে হলো কি ডিক্লারেশন অংশ। অর্থাৎ আমাকে এখানে কোনো চলক ঘোষণা করতে হবে। তাহলে আমরা প্রথমেই খেয়াল করি সাম অফ 2 নাম্বারস, তার মানে দুটি সংখ্যার যোগফল করব। এখন আমি সংখ্যা দুটি কি যোগফল করব? ভগ্নাংশের সংখ্যার যোগফল করব নাকি গোটা অংশের সংখ্যার যোগফল করব, সেটি কিন্তু আমাকে আগে থেকে নির্ধারণ করতে হবে। তাহলে আমি তোমাদের ইন্টিজার অর্থাৎ দুটি গোটা সংখ্যার যোগফলের জন্য প্রোগ্রাম লিখছি। তা আমি এখানে লিখবো হলো INT A B। INT বলতে হলো চলকের টাইপ, মানে আমি A এবং B দুটি চলক ধরেছি, সেই চলকের টাইপ INT মানে হলো ইন্টিজার মানে হলো গোটা সংখ্যা।
তো আইএনটি টাইপ চলক ধরেছি আমি এ অ্যান্ড বি, আর যেহেতু সাম ব্যবহার করব তাই সাম চলকটি আমাদের এখানে ধরে দিতে হবে। আর কি করলাম, স্টেটমেন্ট শেষে আমি একটা সেমিকোলন দিলাম। আমার বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম যে স্টেটমেন্ট শেষে অবশ্যই একটি সেমিকোলন দিতে হবে। তাহলে আমি চলক ঘোষণা করে ফেললাম। এরপরে আসলে শুধু প্রোগ্রামিং বলে নয়, যে কোনো কাজে যদি আমরা একটু সাজানো গোছানো গয়না যদি লাগাই তাহলে প্রোগ্রামগুলি দেখতে ভালো হয়। যেমন আমি বলি যে প্রিন্টএফ এন্টার 2 নাম্বার। প্রিন্টএফ এন্টার 2 নাম্বার, এরকম যদি কোথাও লেখা ওঠে, যেমন ধরো সি প্রোগ্রামিংয়ে যে আমরা স্ক্রিনটি পাবো, সি প্রোগ্রামিংয়ে যে উইন্ডোটি আসবে সেই উইন্ডোতে যদি এখানে লেখা ওঠে এন্টার 2 নাম্বার, তাহলে আমরা এখানে নাম্বারটি প্রয়োগ করতে সুবিধা হবে। এখানে যা এই প্রিন্টএফ স্টেটমেন্টটি হলো এমন একটি স্টেটমেন্ট যে প্রিন্টএফের প্যারেনথেসিসের মধ্যে যা লেখা থাকবে সেটি মেসেজ আকারে শো করবে। মেসেজ দেখানোর জন্য আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট ব্যবহার করি। অর্থাৎ এন্টার 2 নাম্বার লেখা যদি আমি স্ক্রিনে দেখতে চাই তাহলে আমাকে প্রিন্টএফ লিখে ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে আমাকে সেই লেখাটি লিখে দিতে হবে, অবশ্যই কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে। তাহলে আমরা এখানে এন্টার 2 নাম্বার লিখেছি, এই লেখাটি যখন উইন্ডোটি আসবে তখন লেখাটি এরকম দেখাবে। এরপরে এখানে কারসরটি থাকবে, তাহলে কি চাচ্ছে, এন্টার নাম্বার এন্টার করতে চাচ্ছে। অর্থাৎ এটা ছিল আউটপুট স্টেটমেন্ট, এখন আমার লাগবে হলো ইনপুট স্টেটমেন্ট, সেটার নাম কি স্ক্যানএফ। স্ক্যানএফ লেখার পরে নাম্বার যে আমি দিব সেই নাম্বারগুলি যেহেতু আমরা বলেছি ইন্টিজার নাম্বার দিব, তার জন্য আমাকে ডি এই দুটি ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। দুটি নাম্বার যেহেতু আমি এন্টার করব, কি নাম্বার, এ এবং বি, সেহেতু দুটি নাম্বারের ইন্টিজার নাম্বারের জন্য আমাকে দুটি ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। সেটি কিভাবে, পার্সেন্টেজের মতো করে পার্সেন্টেজ ডি আরেকটা পার্সেন্টেজ ডি। তাহলে আমরা দুটি এখানে ফরম্যাট স্পেসিফায়ার, এগুলির নাম হলো ফরম্যাট স্পেসিফায়ার। আরও ডিটেলস আমরা আলোচনা করতে পারি। আজকে যেহেতু আমি প্রোগ্রামের শুরু করছি তাই আমি লিখে তারপর তোমাদের বিষয়গুলো জানাচ্ছি কোনটা কী জিনিস, আস্তে আস্তে বলছিও তোমাদের জন্য। তাহলে আমরা কি করব, পার্সেন্টেজ ডি দিব এবং কার জন্য দিব সেই নাম্বারগুলি আমরা এ অ্যান্ড বি এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যে প্রথম নাম্বারটি, এই যে আমি এখানে পার্সেন্টেজ ডি দিয়ে লিখলাম, এই নাম্বারটি প্রথম, এর চিহ্নটা হলো কনক্যাটিনেশন চিহ্ন, অ্যান্ড চিহ্ন, আমরা বলি অ্যাম্পারসন। এটা দিয়ে কী বোঝাই, এই প্রথম ডেসিমাল নাম্বারটি এটা ধারণ করবে। অর্থাৎ প্রথমে যে নাম্বারটি দিব সেটি যাবে এ চলকের বিপরীতে মেমোরি, আসলে এটি আসলে মেমোরি লোকেশন, মেমোরিতে কাকে কোন মান ধারণ করবে সেটির জন্য এটি ব্যবহার হয়। এখানে যে নাম্বারটি দিব সেটি যাবে বিতে। অর্থাৎ আমি যে নাম্বারগুলি দিব কাকে দিব, একে দিব, তাহলে প্রথম নাম্বারটি যাবে এর কাছে, দ্বিতীয় নাম্বারটি যাবে বি এর কাছে। তাহলে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ নাম্বার দুটি দিয়ে দিয়েছি। এখন কি কাজ, যোগ করা। তাহলে যোগ করব কি নাম দিয়ে, সাম নাম দিয়ে। তাহলে সাম ইকুয়াল এ, তারপরে হলো যোগ বি। তাহলে আমি দুটি নাম্বার যোগ করে দিলাম, এ যোগ বি, অর্থাৎ নাম্বার দুটি যোগ হয়ে গেল। এখন আমার যোগটি তো দেখতে হবে, তো অর্থাৎ দেখতে হবে মানে স্ক্রিনে দেখতে হবে। তাহলে মেসেজ আকারে দিব। তাহলে মেসেজ দিতে কী লিখতে হবে, প্রিন্টএফ লেখার পরে আমরা যদি লিখি যে সাম ইজ লিখলে সাম ইজ লেখাটি উঠবে। সাম ইজ লিখলাম, তারপরে কি লিখব, যেহেতু আমরা ডেসিমাল করেছি পার্সেন্টেজ ডি, এইটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিই। কেন দিব, যে আমরা দুটি সংখ্যা যে যোগ করব, ধরেন আমরা 2 আর 3 যদি যোগ করি তাহলে 2 আর 3 যোগ করলে 5 হবে। তাহলে 5ও তো একটা ডেসিমাল নাম্বার, তাহলে সেখানে একটি ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। এই ফরম্যাট স্পেসিফায়ার দিব, দেওয়ার পরে এই ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পরে আমরা কি করব, কার জন্য ফরম্যাট নাম্বারটা লিখব, সামের জন্য। তার মানে এই দুটি নাম্বার যোগ করে সাম পাত্রে রাখবে। এই পাত্রটিকে আমরা দেখতে চাই, পাত্রটিকে দেখার জন্য সাম ইজ এই কথাটি কিন্তু লেখা উঠবে, আমি দেখাচ্ছি কীভাবে। তারপরে হলো সাম, তাহলে সাম মানে এই মানটা এখন এখানে ধারণ করবে। এখন আমরা কাজ শেষ, এখন আমরা সেকেন্ড প্যারেনথেসিস ক্লোজ করে দিচ্ছি। তাহলে সাপোজ আমি যদি কি হচ্ছে ওইটার ফলাফল কি হবে, সাপোজ আমি যদি 2 তারপরে 5 এরকম দুটি সংখ্যা লিখি, তাহলে কম্পাইলার করবে কি, যে
সাম ইজ লিখে 5 আর 2 7, ফলাফল হবে এইরকম। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি। এখন আমরা দেখি যে এইখানে আর আমাদের কোনো অংশ নাই, অর্থাৎ এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ, অর্থাৎ মেন হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। আমরা যেহেতু ছোট ছোট প্রোগ্রাম নিয়ে করব, ছোট ছোট কাজ করব, সেহেতু আমাদের মেন পর্যন্ত, মেনের এই ফার্স্ট এই প্যারেন্থেসিসের মধ্যেই কিন্তু সব কিছু আমরা করেছি, এই প্যারেন্থেসিসে কিন্তু সব কিছু করেছি। আর এখানে দেখো আমরা করেছি কি, প্রিন্টএফ, স্ক্যানএফ, এই সকল স্টেটমেন্টগুলি ব্যবহার করেছি। এই সকল স্টেটমেন্টের হেডার ফাইল হলো এটা, এই সকল স্টেটমেন্টের হেডার ফাইল হলো এইটা। এই জন্য আমরা যেহেতু এই সকল আমরা এই সকল ফাংশনগুলি ব্যবহার করবো, এগুলো কিন্তু ফাংশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, এইগুলো ফাংশন যেহেতু ব্যবহার করব, আমাকে করতেই হবে। প্রত্যেকটা প্রোগ্রামেই আমাকে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করতেই হবে। সেজন্য তোমরা অবশ্যই দেখবা যে ইনক্লুড stdio.h অবশ্যই একটা হেডার ফাইল সংযোগ থাকছে। এরপর আরও অনেক হেডার ফাইল আছে, যেমন আমরা একটা হেডার ফাইল যদি লিখি conio.h, এটার কি ব্যবহার? এখানে আমরা যদি আরেকটা হেডার ফাইল যোগ করি, ইনক্লুড conio.h, তাহলে কি হবে? প্রোগ্রাম সবই ঠিক আছে। আমরা কনিও হচ্ছে কি, কনসোল ইনপুট আউটপুট, কনসোল অথবা কন্ট্রোলও বলতে পারো, অনেক সময় কন্ট্রোলও বলে। তো এটা ছিল stdio, এটা ছিল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর কনিও হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। এখন কনিও যে আমি লাগালাম, তার এইতে একটা হেডার ফাইল কনিও লাগাইছি। আসলে এখানে যদি আমার ফাংশন ব্যবহার না করি, তাহলে আমার এখানে হেডার ফাইল লাগানোর দরকার নাই। কিন্তু আমি যদি মনে করি যে এই প্রোগ্রামটিকে এখানে আমি লিখবো হলো getch, এরকম একটা ক্যারেক্টার আমি ধারণ করাইতে চাই, এরকম একটা ফাংশন আমি লিখতে চাই যে একটা ক্যারেক্টার নিয়ে কম্পাইলারটি থামবে, অর্থাৎ কাজটা শেষ হবে, তখন কিন্তু আমাকে এই getch ব্যবহারের জন্য আমাকে কিন্তু এই conio.h হেডার ফাইলটি ব্যবহার করার দরকার পড়ছে। এখন এইখানে হেডার ফাইল কার কার জন্য কোনটা লাগবে সেই লিস্ট আমাদের সব বইগুলিতে আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারবে। তো আমরা মোটামুটি একটি প্রোগ্রাম লিখেছি। প্রোগ্রামের আরেকবার আমি বলে দিই যে প্রোগ্রামের যে অংশগুলি আছে, সেই অংশগুলির মধ্যে ঐচ্ছিকগুলি প্রোগ্রামে থাকতেও পারে, নাও পারে, কিন্তু যেগুলি আবশ্যিক সেগুলি অবশ্যই প্রোগ্রামে থাকবে। তার মধ্যে লিঙ্ক সেকশন একটা আর মেন সেকশন একটা। তবে আমাদের যে এইচএসসির দ্বিতীয় এইচএসসির যে আমাদের সি প্রোগ্রামিং বইগুলিতে যা প্রোগ্রাম আছে, তাতে শুধু এই দুটি অংশ দিয়েই আমাদের সমস্ত প্রোগ্রামগুলি করা যাবে। তো আজকে আমরা প্রোগ্রামের বেসিক গঠনটি দেখলাম, প্রোগ্রাম একটা লিখে দেখলাম কিভাবে লিখতে হয়। তো এগুলির ডিটেলস এখানে কিছু বর্ণনা আমাদের দেওয়া দরকার ছিল, যেগুলি আমরা পরে হয়তো বলবো। যেমন এই যে এখানে INT-AB, এখানে কি ধরলাম? চলক এবি ধরলাম। তো চলকের ইয়াটা কি? চলকের টাইপটা হচ্ছে INT। এখন যদি কেউ ভগ্নাংশ চলক নিয়ে কাজ করতে চায়, মানে ভগ্নাংশ মান লিখতে চায়, ধরো সাপোজ আমি 1.2 এবং 1.3 এই দুটি জিনিস যোগ করতে চাই, তখন কিন্তু আমাকে আর INT দিলে হবে না। অর্থাৎ ডাটা টাইপ সম্পর্কে আমাদের জানা লাগবে। তো ডাটা টাইপ নিয়ে পরে আলোচনা করা যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিসেরই বিশাল একটা আলোচনার ব্যাপার আছে। আমরা একটা স্ট্রাকচার লিখেছিলাম, তারই জন্য আমরা সেই অনুযায়ী একটা প্রোগ্রাম এখানে লিখে দেখালাম। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। তবে না বললেই নয়, সেটি হলো এই যে অনলাইন ক্লাসে যারা আয়োজক, অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, আরও কমিটি, তাদেরকে ধন্যবাদ না দিলে নয়। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।